always welcome. নমস্কার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করি। আমরা যেটা আলোচনা করব ইনফেকশনের ইম্পর্টেন্স হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি মেডিকেল সায়েন্সের যেখানেই যে থাকো না কেন তোমাকে ইনফেকশন ফেস করতে হবে অ্যাজ এ ক্লিনিশিয়ান হিসাবে অ্যান্ড ইন প্র্যাকটিক্যাল লাইফে। যেখানেই যাও না কেন ইনফেকশন সম্বন্ধে তোমাকে ইনফেকশনের বাইরে, ইনফেকশন ছাড়া আমরা চলতে পারি না, ব্যাকটেরিয়া ছাড়া আমরা চলতে পারি না, মাইক্রো অর্গানিজম ছাড়া আমাদের পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব না। পৃথিবীর এক্সিস্টেন্সই থাকা উচিত না, অ্যাক্টিভ পৃথিবীর এক্সিস্টেন্স মাইক্রো অর্গানিজম ছাড়া চলতে পারে না। যাই হোক, সেসব কথায় আমরা যাব না। এখন আমরা বলতে চাচ্ছি যেটা ইনফেকশন, কোনো একটা ডিজিজকে ইনফেকশন ইজ রেসপন্সিবল বা কোনো একটা ইনফেক্টিভ ডিজিজকে আইডেন্টিফাই করতে গেলে বা ডিজিজকে ইনফেক্টিভ হিসাবে ডিটেক্ট করতে গেলে আমাদের একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এটা তোমরা ব্যাকটেরিওলজিতে পড়ে এসছো, ব্যাকটেরিওলজির প্রথমেই আছে, মাইক্রোবায়োলজির প্রথমেই আছে। সেটা হলো কক্স পোস্টুলেট। এটা একটু রিক্যাপিচুলেট করা। কক্স পোস্টুলেট কি? কক্স পোস্টুলেট হলো কোনো একটা ডিজিজকে যদি আমরা ইনফেক্টিভ ডিজিজ বলতে চাই তাহলে আমাদের 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেই 3টা ক্রাইটেরিয়া কি? যে লিশনটা পাবো, যে লিশনটা আমরা কোনো ইনফেক্টিভ ডিজিজ হিসাবে মনে করছি, তার মধ্যে এডুকেট নাম্বার অফ কোনো মাইক্রো অর্গানিজম থাকতে হবে। এডুকেট নাম্বার অফ মাইক্রো অর্গানিজম সেখানে থাকতে হবে। সেই মাইক্রো অর্গানিজমটাকে আমাদের একটা আইসোলেটেড মাইক্রো অর্গানিজম থাকতে হবে এবং এডুকেট নাম্বার থাকতে হবে। যে কোনো নাম্বার হতে পারে, সেটা 1, 2, 3, 4, যে কোনো নাম্বার হতে পারে। একটা মাইক্রো অর্গানিজমকে আমাকে আইসোলেট করতে হবে। এই মাইক্রো অর্গানিজম আমরা যদি একটা সেম সাসেপ্টিবল অ্যানিম্যাল, মানে যে মানুষ হোক, র্যাবিট হোক, যার মধ্যে আমরা লিশনটা পেয়েছি, সেই লিশন থেকে যে মাইক্রো অর্গানিজমটা আমরা আইসোলেট করলাম, সেটা যদি আর একটা ওই রকম একটা প্রাণীর মধ্যে, সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, তার মধ্যে যদি আমরা ইনকুলেট করি, তার মধ্যে যদি আমরা ছেড়ে দেই, তাহলে সে একটা সিমিলার লিশন তৈরি করবে এবং ওই লিশনের মধ্যে থেকে আবার ওই অর্গানিজমটাকে আইসোলেট করা যাবে, ঠিক ওই অর্গানিজম। তাহলে এই 3টা ক্রাইটেরিয়া যদি কোনো লিশন ফুলফিল করে, তাকে আমরা বলি ইনফেকশন বা ইনফেক্টিভ লিশন। দিস ইজ কল্ড কক্স পোস্টুলেট। এটা খুব বেসিক জিনিস। এটা যদি না জানো তাহলে কোনো অর্গানিজম সম্বন্ধে তোমার ইনফেকশন কি এটাই তুমি বলতে পারবে না। হোয়াট ইজ ইনফেকশন? ইনফেকশন ইজ এ লিশন কস্ট বাই মাইক্রো অর্গানিজম। কস্ট বাই মাইক্রো অর্গানিজম দিয়েই শুধুমাত্র ইনফেকশন হবে, আর কোনো প্যাথোলজি বা আর কোনো পজিটিভ এজেন্ট দিয়ে ইনফেকশন হবে না। সেই ইনফেকশনটাকে, ধারণাটাকে নিশ্চিত করতে গেলে এই মাইক্রো অর্গানিজমটাকে আমাদের আইসোলেট করতে হবে। এই মাইক্রো অর্গানিজম একটা সিমিলার লিশন সাসেপ্টিবল একটা সাসেপ্টিবল একটা স্পেসিমেনের মধ্যে বা স্পেসিসের মধ্যে তৈরি করবে এবং সেই লিশনের মধ্যে আমরাও একটা সিমিলার মাইক্রো অর্গানিজম আবার আইসোলেট করতে পারবো। বা ঘোরায় ফেরায় যদি বলি, 3টা ক্রাইটেরিয়া যখন ফুলফিল করবে তখন আমরা তাকে বলবো কক্স পোস্টুলেট। এবার আমাদের কতগুলো বেসিক জিনিসে আমরা যেহেতু ডিটেলস বেশি বলতে পারবো না, সুযোগও নাই, কয়েকটা জিনিস আমাদের নিশ্চিত হতে হবে। হোয়াট ইজ কলোনাইজেশন, হোয়াট ইজ ইনফেকশন, হোয়াট ইজ ইনফেস্টেশন, এই কয়টা কথা আমাদের জানতে হবে। কলোনাইজেশন কি? কলোনাইজেশন হচ্ছে প্রেজেন্স অফ এ মাইক্রো অর্গানিজম অন দ্য বডি। সেটা বডির সারফেসেই হয়, সাধারণত সারফেসেই থাকে, ইনভেশন না হলে সারফেসে থাকে। প্রেজেন্স অফ এ মাইক্রো অর্গানিজম অ্যান্ড ইটস মাল্টিপ্লিকেশন। মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকবে এবং তার মাল্টিপ্লিকেশন হবে। একটা ট্রানজিয়েন্ট একটা মাইক্রো অর্গানিজম এনে আমার হাতের উপর রেখে দিলাম,
অন্যর বডির থেকে একটা হাতের উপর রেখে দিয়ে বললাম, এটা কোলোনাইজেশন হবে না, এটা জাস্ট ট্রানজিয়েন্ট প্রেজেন্স হবে। কোলোনাইজেশন হতে গেলে মাইক্রো অর্গানাইজেশন বডিতে আসবে এবং সেখানে থাকবে এবং সেখানে এটা মাল্টিপ্লিকেশন করবে। দিস ইজ কোলোনাইজেশন। দিস ইজ সিম্পল অবজেক্ট। এটা সবসময় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাকটেরিয়া কোলোনাইজ করে, বিভিন্ন আদার মাইক্রো অর্গানিজম কোলোনাইজ করে। দিস ইজ কোলোনাইজেশন। ইট ইজ নট প্যাথোলজিক। এই কোলোনাইজেশনের পরে যদি এই মাইক্রো অর্গানিজমটা প্রেজেন্স আছে, কোলোনাইজেশন আছে এবং বডিতে ইনভেশন করছে, বডিতে ইনভেট করছে, যেখানে থাকে সেখান থেকে একটা অ্যাবনর্মালি ইনভেট করছে বডিতে, তখন আমরা তাকে বলি ইনভেশন। ইনভেট করছে তখন আমরা তাকে বলি ইনফেকশন। তাহলে ইনফেকশন হতে হলে মাইক্রো অর্গানিজমটা প্রেজেন্ট থাকবে, মাল্টিপ্লাই করবে অ্যান্ড ইনভেট অ্যাবনর্মালি ইনটু দ্য বডি। অ্যাবনর্মালি যেখানে থাকার কথা ছিল সে থেকে অ্যাবনর্মালি বডির মধ্যে ইনভেট করবে এবং একটা লিশন তৈরি করবে। দেন ইট ইজ কল্ড ইনফেকশন। আচ্ছা, এবার ইনফেস্টেশন কি? ইনফেস্টেশন ইজ এ লিশন caused by the microorganism on the body surface, especially by the ectoparasites. যে প্যারাসাইটগুলো বডির সারফেসে থাকে, সেটা আউটার সারফেসেও থাকতে ইনার সারফেসেও থাকতে পারে, সেটা একটোপ্যারাসাইটস দিয়ে, এটা বডির মধ্যে ইনভেট করে না। একটোপ্যারাসাইটস সেটা বলে ইনফেস্টেশন। যেমন আমাদের লাইস ইনফেস্টেশন হয়, স্ক্যাবিস দিয়ে ইনফেস্টেশন হয়, ইভেন আমাদের গাটের মধ্যে যে ওয়ার্ম থাকে, দিজ আর অলসো ওয়ার্ম ইনফেস্টেশন। ইনফেকশন আর ইনফেস্টেশনের মাঝে পার্থক্য হলো যে এটা কোলোনাইজেশন হবে এবং এটা লিশন করবে বা প্যাথোলজিক্যাল ইভেন্ট তৈরি করবে এবং এটা করে একটোপ্যারাসাইটস দিয়ে, বেসিক্যালি একটোপ্যারাসাইটস দিয়ে। ইট ইজ ইনফেস্টেশন। হ্যাঁ, কখনো কোনো ফাঙ্গাসও আমাদের বডিতে ইনফেস্টেশন করে, ফাঙ্গাল ইনফেস্টেশন হয়। যেমন ওই আমাদের ইন্টারট্রিগো হয়, আঙ্গুলের ফাঁকে ফাঁকে সারফেসে হয়, বডির মধ্যে ইনভেট করতে পারে না এরা। তাহলে দিস ইনফেকশন বললাম, ইনফেস্টেশন বললাম, কোলোনাইজেশন বললাম। এবার এরকম আরও 3টা টার্ম আমাদের জানতে হবে, তারপরে আমরা প্রসিড করব। একটা হচ্ছে ব্যাকটেরিমিয়া, একটা পাইমিয়া, একটা সেপ্টিসেমিয়া। হোয়াট ইজ ব্যাকটেরিমিয়া, হোয়াট ইজ পাইমিয়া, হোয়াট ইজ সেপ্টিসেমিয়া? ব্যাকটেরিমিয়া হচ্ছে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড স্ট্রিম। ব্লাড স্ট্রিমের মধ্যে যদি ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে তাহলে আমরা তাকে বলবো ব্যাকটেরিমিয়া। হ্যাঁ, এটা প্যাথোজেনিক লিশন করতেও পারে, নাও করতে পারে, ব্যাকটেরিমিয়া। তাহলে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড স্ট্রিম বা ব্লাড সার্কুলেশন ইজ কল্ড ব্যাকটেরিমিয়া। এবার আমরা সেপ্টিসেমিয়ায় যাব। সেপ্টিসেমিয়া কি? সেপ্টিসেমিয়া ইজ এ ইনফেক্টিভ লিশন। এর আর একটা নাম হচ্ছে ব্লাড ইনটক্সিকেশন। ব্লাড ইনটক্সিকেশন। Septicemia is a systemic lesion caused by the microorganism or its toxin from a focal infective lesion. Septicemia কি বললাম? Septicemia is a systemic lesion caused by invasion of the microorganism into the blood stream বা blood invasion caused by invasion of the microorganism into the blood from a focal infective lesion। মানে কোনো এক জায়গায় ইনফেক্টিভ লিশন থেকে মাইক্রো অর্গানিজম বডিতে ঢুকলো, মাইক্রো অর্গানিজম অ্যান্ড ইটস টক্সিন। আমি বলে গেছি, তাহলে আবার বলি, এটা রিক্যাপিচুলেট করি, একই কথাই। সেপ্টিসেমিয়া ইজ এ সিস্টেমিক লিশন, আর একটা নাম বললাম ব্লাড ইনটক্সিকেশন। Septicemia is a systemic lesion caused by multiplying microorganism and its toxin
into the blood stream from a focal infective lesion. তাহলে তোমরা যেভাবে বলো এই কয়টা পয়েন্ট তোমাকে থাকতে হবে। এটা সিস্টেমিক লিশন হতে হবে, এটা মাইক্রো অর্গানিজম অর টক্সিন দিয়ে তৈরি করতে হবে। আর কোনো লিশন যেটা সিস্টেমেই হোক অর্গানেই হোক তৈরি করতে গেলেই মাল্টিপ্লাইং অর্গানিজম লাগে। অর্গানিজম মাল্টিপ্লাই না করলে কোনো লিশন তৈরি করতে পারে না। এটা টক্সিন দিয়েও করতে পারে, এবং এটা আসবে একটা ফোকাল ইনফেক্টিভ লিশন, যে কোনো জায়গায়। সে নিউমোনিয়ার থেকে আসতে পারে, ইউটিআই থেকে আসতে পারে, ওই মেনিনজাইটিস থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে একটা ইনফেক্টিভ লিশন আসতে পারে। এবার পাইমিয়াটা কি? পাইমিয়া এটা হচ্ছে সিস্টেমিক। পাইমিয়া হচ্ছে ইনভেশন অফ দ্য invasion of the blood stream by invasion of the blood by pus forming organism from an abscess. পাইমিয়া হতে গেলে অ্যাবসেস থেকে পাইওজেনিক মাইক্রো অর্গানিজম আসতে হবে। পাইওজেনিক মাইক্রো অর্গানিজম না হলে পাইমিয়া হবে না। তার মানে অল পাইমিয়া মে প্রডিউস সেপ্টিসেমিয়া। একটু পার্থক্য আছে, সেটা আমি বলছি। সেপ্টিসেমিয়া করে সিস্টেমিক লিশন, আর পাইমিয়া করে হচ্ছে একটা পায়োজেনিক লিশন থেকে পায়োজেনিক ব্যাকটেরিয়াগুলো ব্লাডে যাবে এবং আর এক জায়গায় যে একটা পায়োজেনিক লিশন তৈরি করবে, যেটাকে আমরা আগে বলছিলাম পাইমিক অ্যাবসেস। আমরা কোশ্চেন ডিসকাশনের সময় বলছিলাম পাইমিক অ্যাবসেস, অথবা এটাকে আমরা বলতে পারি মেটাস্ট্যাটিক অ্যাবসেস। একইভাবে মেটাস্ট্যাটিক অ্যাবসেসও বলতে পারি। একটা অ্যাবসেস থেকে আর একটা অ্যাবসেস পায়োজেনিক লিশন তৈরি হবে। তাহলে কি বললাম? ইনভেশন অফ দ্য ব্লাড স্ট্রিম বাই পায়োজেনিক অর্গানিজম ফ্রম অ্যান অ্যাবসেস বা পায়োজেনিক লিশন। তাহলে পার্থক্যটা সেপ্টিসেমিয়ার সাথে পাইমিয়ার পার্থক্য হলো, পাইমিয়া একটা অ্যাবসেস থেকে আসবে এবং আরেকটা অ্যাবসেস তৈরি করবে বা একটা পায়োজেনিক লিশন তৈরি করবে। অ্যাবসেস থেকে এসে একটা অস্টোমাইলাইটিস তৈরি করতে পারে, পায়োজেনিক লিশন তৈরি করতে পারে। কিন্তু সেপ্টিসেমিয়া হতে গেলে অ্যাবসেস থেকে মাইক্রো অর্গানিজম আসার দরকার নাই, বা এটা পায়োজেনিক অর্গানিজম হওয়ার দরকার নাই। যে কোনো অর্গানিজম আসবে এবং এটা সিস্টেমিক একটা লিশন তৈরি করবে বাই দ্য অর্গানিজম অর ইটস টক্সিন। সাধারণত অর্গানিজম দিয়ে তৈরি করে গ্রাম পজিটিভ অর্গানিজম, আর টক্সিন দিয়ে তৈরি করে গ্রাম নেগেটিভ অর্গানিজম। টক্সিন, এন্ডোটক্সিন যেটাকে আমরা বলি। তাহলে এই হলো বেসিক কয়টা জিনিস। এইবার আমাদের আরো কয়েকটা টার্মের সাথে পরিচিত হতে হবে। এই টার্মগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। এটা শর্ট নোট থাকে, কোশ্চেন থাকে, তারপর এমসিকিউ এর মধ্যে কোশ্চেন থাকে। হ্যাঁ, তোমাকে বা ভাইবা বোর্ডেও কোশ্চেন, যে কোনো ইনফেক্টিভ লিশন তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে ভাইবা বোর্ডে, এবং এটা দিয়ে শুরু হবে। এটা যেন খেয়াল থাকে। এটা শুধু আন্ডার গ্রাজুয়েটে না, পোস্ট গ্রাজুয়েটে এনি সার্জিক্যাল সাবজেক্টে প্রিন্সিপাল অফ সার্জারি দিয়ে শুরু হবে, এবং সেটা ইনফেকশন এবং উন্ড, ইনফেকশন অথবা উন্ড যে কোনো কোশ্চেন দিয়ে শুরু হবে। দিস ইজ দ্য মোস্ট ক্লিনিক্যাল ইভেন্ট আমাদের ফেস করতে হয় প্র্যাকটিক্যাল লাইফে, ইনফেকশন এবং উন্ড। আচ্ছা, এবার আমাদের আরেকটা কোশ্চেনের মুখোমুখি হতে হবে, সেটা হলো হোয়াট ইজ SIRS, হোয়াট ইজ সেপসিস, হোয়াট ইজ সিস্টেমিক সেপসিস, হোয়াট ইজ অর্গান ডিসফাংশন, মাল্টিপল অর্গান ডিসফাংশন। এটা আমরা একটু পরে যাব। ইনফেকশনের মধ্যে আমাদের দুটো জিনিস আমাদের জানতে হবে। কিভাবে ইনফেকশন স্প্রেড করে, ইনফেকশন স্প্রেড করে কিভাবে। ইনফেকশন স্প্রেড করতে পারে ডাইরেক্ট স্প্রেড, ব্লাড স্ট্রিম স্প্রেড। কমনলি আমাদের যে ব্লাড ইনফেকশনগুলো স্প্রেড করে বডিতে, বডির মধ্যে, বডির বাইরের থেকে না। বডির শরীরের কোথাও লিশন হলে সেখান থেকে আমরা কিন্তু এখানে কমিউনিটি মেডিসিনের স্প্রেড অফ ইনফেকশন আর ইনফেকশন একটু ডিফারেন্ট জিনিস। ওখানে হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্ট থেকে আমাদের শরীরে কিভাবে আসে, আমাদের একজন থেকে আর একজনের কিভাবে যায়। এখানে তা না, এখানে বডির মধ্যে কিভাবে স্প্রেড করে ইনফেকশনগুলো, সেটা হলো একটা স্প্রেড অফ ইনফেকশন উইদিন দ্য বডি আর কি। ডাইরেক্ট স্প্রেড হতে পারে,
ব্লাড স্টিম স্প্রেড হতে পারে, লিম্ফেটিক স্প্রেড হতে পারে। ব্লাড স্টিম স্প্রেড, লিম্ফেটিক। ডাইরেক্ট স্প্রেড হতে পারে, ডাইরেক্ট স্প্রেড হলে পারে হচ্ছে ডাইরেক্ট ইনভেশন। ডাইরেক্ট ইনভেশনের যদি কোনো মাইক্রো অর্গানিজম বডিতে ডাইরেক্টলি ইনভেট করে, তার কনসিকুয়েন্স হচ্ছে দুটো। একটা হলো এটা সলিড ডেড টিস্যু তৈরি করতে পারে, একটা লিকুইড ডেড টিস্যু করতে পারে। ডাইরেক্টলি যখন মাইক্রো অর্গানিজম বডিতে ইনভেট করবে, তখন সলিড ডেড টিস্যু তৈরি করতে পারে, লিকুইড ডেড টিস্যু তৈরি করতে পারে। লিকুইড ডেড টিস্যু যদি তৈরি করে, তাকে আমরা বলি অ্যাবসেস। ইন শর্ট টার্ম অ্যাবসেসের আলাদা ডেফিনেশন আছে, সেটা কিন্তু এখানে না, বোঝানোর জন্য বলছি। লিকুইড ডেড টিস্যুরে বলবো আমরা অ্যাবসেস, আর সলিড ডেড টিস্যুরে আমরা বলবো স্লাব। সলিড ডেড টিস্যু হচ্ছে স্লাব, আর লিকুইড ডেড টিস্যু হচ্ছে অ্যাবসেস বা পাস। অ্যাবসেস বা পাস, পাস কন্টেইনিং স্পেসটাকে বলে অ্যাবসেস। পাস, পাস বলাটাই বেটার। লিকুইড ডেড টিস্যু হচ্ছে পাস। আচ্ছা, এই জিনিসগুলো আমি থার্ড ইয়ারে সব পড়িয়েছিলাম, কিন্তু তোমাদের অনেক মিস করছে তোমরা অনেকেই। যাই হোক, রিক্যাপিচুলেশনের সুযোগ ছিল না, তারপরে সুযোগ হলো, আমি এটা আলোচনা করছি, এবং এটা তোমাদের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। কখনো যেখানেই যে কোনো একটা জায়গায় তোমাকে এটার ডেফিনেশন জিজ্ঞাসা করা হবে, ধারণা থাকলে তুমি বলে বেরিয়ে আসতে পারবে। এরপর হচ্ছে ব্লাড স্টিম স্প্রেড। ব্লাড স্টিম স্প্রেডের মধ্যে কি কি ছিল, আমি আগেই বললাম, ব্যাকটেরিয়া, পাইমিয়া, সেপ্টিসেমিয়া, তিনটা ঘটনা ঘটতে পারে। ব্যাকটেরিয়া হচ্ছে ট্রানজিয়েন্ট প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড। সেপ্টিসেমিয়া আগেই বললাম, এটা ইনভেশন অফ দ্য মাইক্রো অর্গানিজম in this multiplication in the blood stream, either by these multiplying pathogenic bacteria or is endotoxin producing systemic lesion. This is septicemia. তাহলে ইনভেশন হবে ব্যাকটেরিয়ার, মাল্টিপ্লিকেশন হবে এবং সিস্টেমিক লিশন তৈরি করবে। আর পাইমিয়া বললাম যে পাস ফর্মিং লিশন থেকে ব্যাকটেরিয়া ইনভেশন হবে এবং সেটা বেঁচে থাকবে, মাল্টিপ্লাই হবে এবং আর একটা পায়োজেনিক লিশন তৈরি করবে। তাহলে ব্যাকটেরিয়া, পাইমিয়া, সেপ্টিসেমিয়া। আমি দরকার হয় স্লাইডগুলো তোমাদের ফটো করে স্ক্রিনশট নিয়ে আমি পাঠিয়ে দেবো, কিন্তু একটু বুঝতে চেষ্টা করো। এটা নিয়ে অস্থির হবার কিছু নয়, লেখালেখি জরুরি না, বুঝতে হবে। না বুঝলে পারে তুমি পড়তে গেলে এটা ধরতে পারবে না, অনেক কথা বইতে লেখা আছে। লিম্ফেটিক স্প্রেড। লিম্ফেটিক স্প্রেডে কি কি হয়? লিম্ফেটিক স্প্রেডে দুটো ইভেন্ট হয়। একটা ইনফ্লামেশন অফ দ্য লিম্ফেটিক্স হয়, ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ নোড হয়। এগুলো জিজ্ঞাসা করা হবে। ইনফ্লামেশন অফ দ্য লিম্ফেটিক যদি হয়, তাকে আমরা বলি লিম্ফ্যানজাইটিস। আর ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ নোড যদি হয়, তাকে আমরা বলি লিম্ফ অ্যাডেনাইটিস। ছোট ছোট জিনিস, তুমি বলবা পরীক্ষার সময় আমার এই এত কিছু পড়ে গেলাম, এইগুলো ধরলো, আমি বলতে পারলাম না, হ্যাঁ এইগুলো কেন স্যার ধরলো? এইগুলো তো বেসিক জিনিস, তোমাকে বুঝতে হবে। তাহলে লিম্ফেটিক স্প্রেডের মধ্যে যদি লিম্ফেটিক ভেসেল দিয়ে যখন ইনফেকশনটা ইনভেট করবে, তখন তাকে আমরা বলি লিম্ফ্যানজাইটিস। আর একটা যদি লিম্ফ নোডটা ইনফ্লামেশন হয়, তাকে আমরা বলবো লিম্ফ অ্যাডেনাইটিস। ছোট দুটো জিনিস আমি একবারে বলে যাই, আর আলোচনা করব না, কারণ আমরা সব সময় পাবো না, অনেক কিছু আলোচনা থাকতে পারে। লিম্ফ্যানজাইটিস যদি ইনফ্লামেশন হয়, তাহলে বোঝা যাবে যেখান দিয়ে লিম্ফেটিক ভেসেলগুলো যায়, যেখান দিয়ে লিম্ফেটিক ভেসেলগুলো যায় সেই বরাবর দেখা যাবে স্ট্রেক অফ ইনফ্লামেশন, মানে রেড ভাস্কুলার লাইন দেখা যাবে। জাস্ট যেখান দিয়ে লিম্ফেটিক যাবে, এদিক ওদিক কোথাও যাবে না, টানা একটা লিম্ফেটিক ভেসেল যে বরাবর যাচ্ছে, ওই বরাবর স্কিনের উপর, ইউজুয়ালি ফেয়ার স্কিনে ভালো দেখা যায়, বাচ্চাদের ভালো দেখা যায়, দেখা যাবে একটা ভেসেল, লিম্ফেটিক ভেসেলগুলো ইনফ্লেমড হয়ে আছে, রেডিশ হয়ে আছে, দেখা যাবে একদম। এবং ওর উপর দিয়ে একটা সাইন অফ ইনফ্লামেশনগুলো আছে, ইনফ্লামেশনের যেসব সাইন আছে পরে আমরা আসছি, সেগুলো আছে। তাহলে দিস ইজ লিম্ফেটিক্স। লিম্ফেটিক্স ইনফ্লামেশন হলো, এটাকে আমরা বলবো লিম্ফ্যানজাইটিস। আর ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ নোড যদি হয়, তাকে আমরা বলবো লিম্ফ অ্যাডেনাইটিস। তাহলে লিম্ফ অ্যাডেনাইটিস আমরা বুঝবো কিভাবে? লিম্ফ নোডগুলো এনলার্জ হবে, লিম্ফ নোডগুলো পেনফুল হবে, কমপ্লেন করবে যে আমার এই লিম্ফ, এই জায়গাটা গোটা গোটা হয়েছে এবং এটা ব্যথা করছে। হাত দিলে আমরা কি পাবো? টেন্ডার পাবো। উপরে স্কিনে যদি ইনভলভ হয়ে থাকে, আদার সাইন অফ ইনফ্লামেশন পাবো। এবং ইউজুয়ালি লিম্ফ নোডগুলোর কনসিস্টেন্সি হয় ফার্ম।
তাহলে একটা ইনফ্লামেটরি লিম্ফ নোডের ক্লিনিক্যাল এভিডেন্স কি থাকবে? পেনফুল সোয়েলিং অফ লিম্ফ নোড, ইট উইল বি টেন্ডার অ্যান্ড ফার্ম। এই কয়টা ক্যারেক্টারিস্টিক যদি লিম্ফ নোডে থাকে তাহলে আমরা বলবো এটা লিম্ফ্যাডেনাইটিস বা ইনফ্লামেটরি লিম্ফ্যাডেনাইটিস। আচ্ছা, আর অন্য কারণে যদি লিম্ফ নোড এনলার্জ হয় তাহলে আমরা কিন্তু লিম্ফ অ্যাডেনাইটিস বলবো না, এটা বলবো লিম্ফ অ্যাডেনোপ্যাথি। লিম্ফ অ্যাডেনোপ্যাথি তার মানে অল লিম্ফ অ্যাডেনাইটিস আর লিম্ফ অ্যাডেনোপ্যাথি, বাট অল লিম্ফ অ্যাডেনোপ্যাথি আর নট লিম্ফ অ্যাডেনাইটিস। এইবার সাইন অফ ইনফ্লামেশন, তোমরা জানো সাইন অফ ইনফ্লামেশন কি, যে 4টা সাইন অফ ইনফ্লামেশন আগেই ছিল, এর সঙ্গে হিস্টোরিক্যালি আর একটা যোগ হয়েছে। সরি আসছে না কেন? ক্যামেরা নিয়ে গেল কোনটা? সরি, তাহলে কি বললাম? স্প্রেড আমি বলে ফেলছি, ডাইরেক্ট স্প্রেড, ব্লাড স্টিমে স্প্রেড, লিম্ফেটিক স্প্রেড। এবার সাইন অফ ইনফ্লামেশন কি কি ছিল? কলর, ডলর, রুবর, টিউমর, এই 4টা আগে ছিল, এরপরে আর একটা যোগ হয়েছে, সেটা হচ্ছে ফাংশিওলেশা। মানেটা কি? কলর মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ, এটার ওয়ার্ম হবে। কলর মানে কিন্তু কালার না, কলর মানে হচ্ছে ক্যালোরি থেকে এসছে কলর, টেম্পারেচার। ডলর মানে হচ্ছে পেন, রুবর মানে হচ্ছে রেডনেস, টিউমর মানে হচ্ছে সোয়েলিং। টিউমর কথাটার এমনি টার্ম হচ্ছে ওয়ার্ড নোট হিসাবে হলো সোয়েলিং। এই কটা ছিল। এরপরে ফাংশিওলেশা মানে লস অফ ফাংশন। এখানে লস অফ ফাংশন মিনস নট কমপ্লিট লস অফ ফাংশন, এনি ডিগ্রি অফ লিমিটেশন অফ ফাংশন ইজ অলসো ফাংশিওলেশা, এনি ডিগ্রি। সে হাতটা মুভ করতে গেলে ব্যথা পায়, এটাও একটা লিমিটেশন, সুতরাং এটাও ফাংশিওলেশা। ফাংশিওলেশা মানেই যে তার হাত অবশ্যই যেতে হবে তা না, এটা যেন খেয়াল থাকে। এটা বোঝার কিছু নয়, আমি এটা করতে বেরোয় যাচ্ছি। সাইন অফ ইনফ্লামেশন। এরপর একটা জিনিস জাস্ট আলোচনার জন্য এটা কাজে লাগবে, সেটা হলো নর্মাল ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। তোমরা আগেও পড়েছো এটা, নর্মাল ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। আমাদের বডিতে কতগুলো ব্যারিয়ার আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন অফ ব্যারিয়ার তোমরা জানো। ফার্স্ট লাইন অফ ব্যারিয়ার হচ্ছে আমাদের ইনট্যাক্ট এপিথেলিয়াম, এটা এখনই কাজে লাগবে, সেটা আমি বলে শেষ করব। ইনট্যাক্ট এপিথেলিয়াম বডি সারফেসে, সেটা ইন্টেরিয়র হোক আর এক্সটেরিয়র হোক, যদি এপিথেলিয়াম ইনট্যাক্ট থাকে ইট ইজ এ ফার্স্ট লাইন অফ ব্যারিয়ার, আমাদের মেকানিক্যাল ব্যারিয়ার। সেকেন্ড লাইন অফ ব্যারিয়ার হচ্ছে আমাদের ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে সেলুলার রেসপন্স। কোনো বডিতে যদি ফার্স্ট লাইন অফ ব্যারিয়ার ড্যামেজ হয় তখন সেকেন্ড লাইন অফ ব্যারিয়ার আমাদের অ্যাক্টিভ হয়ে যায়, সেখানে ইনফ্লামেশন তৈরি হয়। সেটা লোকাল হতে পারে, প্রথমে লোকাল কন্ট্রোল না করতে পারলে সিস্টেমিক আসবে, তার মানে আমাদের সেলুলার ইভেন্ট আসবে, ইনফ্লামেটরি সেলুলার ইভেন্ট আসবে। দিস ইজ দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স, নর্মাল ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। এরপরে আসবে থার্ড লাইন অফ ব্যারিয়ার, সেটা হলো আমাদের বডির ইমিউন সিস্টেম, অ্যান্টিবডি অ্যান্ড কমপ্লিমেন্ট সিস্টেম, থার্ড লাইন অফ ব্যারিয়ার। সেকেন্ড লাইন যখন ফেল করবে তখন আমাদের থার্ড লাইন অ্যাক্টিভ হবে। আর একটা ব্যারিয়ার আমাদের ন্যাচারাল ব্যারিয়ার আছে, কেমিক্যাল ব্যারিয়ার। কেমিক্যাল ব্যারিয়ার, বডির আমাদের কিছু কেমিক্যাল সিক্রেশন আছে যেটা অলসো আমাদের হেল্পস ইন প্রোটেকশন। যেমন মুখের থেকে যদি আমরা শুরু করি, স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল, এগুলি সব আমাদের কেমিক্যাল ব্যারিয়ার। ইভেন ইউরিন স্টুলের মধ্যেও আমাদের প্রোটেকটিভ কেমিক্যাল আছে, হ্যাঁ, সেখানে সিক্রেটারি ইমিউনোগ্লোবুলিন আছে। যাই হোক, আরও আদার কেমিক্যালস আছে, আমি সেটাই যাচ্ছি না, জাস্ট এটা বলে রাখলাম এই জন্যে। এর সঙ্গে একটা ডেফিনেশন আগে বলেছিলাম, সেটার ইন্টারপ্রিটেশন হবে। এখন আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স যদি নষ্ট হয়ে যায়, তার মানে ইনট্যাক্ট এপিথেলিয়াম যদি কোনো কারণে আমরা ড্যামেজ হয়, কিভাবে ড্যামেজ হতে পারে? আমরা একটা অপারেশন করলাম, ইনসিশন দিলাম, অথবা একটা উন্ড তৈরি করলাম, যে উন্ডটা ইন্টেনশনাল না, অ্যাক্সিডেন্টাল, হ্যাঁ, বা কেউ হোমিসাইডাল, এরকম একটা উন্ড তৈরি হলো, বা অ্যাক্সিডেন্টাল, যে কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা পড়ে যেয়ে বা একটা গানশট ইনডুতে একটা উন্ড তৈরি হলো, তাহলে ইনট্যাক্ট এপিথেলিয়ামটা ডিসরাপ্ট হলো।
এই ইনট্যাক্ট এপিথেলিয়াম ডিসরাপ্ট হলে আমাদের বডিটা ভার্নারাবেল টু ইনফেকশন হয়ে যাবে, মাইক্রো অর্গানিজমের প্রতি ভার্নারাবেল হয়ে যাবে। তখন আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স কি আছে? সেলুলার রেসপন্স, ইনফ্লামেশন। এটা এস্টাবলিশড হতে আমাদের ইউজুয়ালি 6 ঘন্টা লাগে, এভারেজ 6 ঘন্টা লাগে। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদের ইন্টারফেয়ার হওয়ার পর সেকেন্ড লাইন অফ ডিফেন্স স্টার্ট হতে 6 ঘন্টা লাগে। এই 6 ঘন্টার সময় আমাদের বডি টিস্যু ইজ ভেরি মাচ ভার্নারাবেল টু ইনফেকশন, ভেরি মাচ ভার্নারাবেল টু ইনফেকশন। এইটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি দেই? প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেই, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেই। তাহলে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেওয়ার উদ্দেশ্য যাতে ইনসিশন দেওয়ার থেকে ইনফ্লামেশন স্টার্ট হওয়া পর্যন্ত এই সময়টা আমাদের শরীরে ইনফেকশন না ঢুকতে পারে। এই সময়টা আমাদের বডিটা ভেরি মাচ সাসেপ্টেবল টু ইনফেকশন। এই সময়টাকে আমরা বলি ডিসিসিভ পিরিয়ড। আগের দিনে আমি বলেছি প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক, এই সময়টাকে বলি আমরা ডিসিসিভ পিরিয়ড। আর অ্যান্টিবায়োটিকটা, প্রোফাইলিক অ্যান্টিবায়োটিকটা তাহলে কখন দিতে হবে? আমাদের শরীরে ইনসিশন দেওয়ার আগেই, আমাদের শরীরে ইনসিশন দেওয়ার আগে এবং ইনফ্লামেশন শুরু হওয়ার আগে, এই সময়ের মধ্যে যেন অ্যান্টিবায়োটিকের টাইটারটা বা অ্যান্টিবায়োটিকের এমআইসি লেভেলটা ম্যাক্সিমাম থাকে, ম্যাক্সিমাম থাকে। আমি বেশি আগে যদি অ্যান্টিবায়োটিক দেই তাহলে অলরেডি মেটাবোলাইজ হয়ে যাবে, আর পরে যদি দেই তাহলে ইনফেকশন অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে আর প্রোফাইলেকটিক হলো না। তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকটা দিতে হবে ইনসিশন শুরু করার আগে। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে উইদিন হাফ অ্যান আওয়ার অফ ইনসিশন, উইদিন হাফ অ্যান আওয়ার অফ ইনসিশন। কেউ কেউ এটাকে 1 আওয়ার বলে, কিন্তু বইতে দেখো, আধুনিক বইতে এটা হাফ অ্যান আওয়ার লেখা আছে, যাতে ইনসিশনের সময় আমাদের হাইয়েস্ট এমআইসি থাকে। যাই হোক, এই কথাটা বলার জন্যই এইটুকুন বলতে হলো। ডিসিসিভ পিরিয়ড এটা থাকতে পারে কখনো কখনো শর্ট নোটে, এবং প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক বুঝতে গেলে এই ডিসিসিভ পিরিয়ড সম্বন্ধে ধারণা থাকতে হবে। এটা বেলি লাভে এই টার্মটা আছে, এই জন্যে আমি এটা বললাম। রিস্ক ফ্যাক্টর অফ উন্ড ইনফেকশন, এটা নর্মাল ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বলছিলাম। এবার আমাদের রিস্ক ফ্যাক্টর কি কি আছে বডি, এটাও কিন্তু রিটেনে কোশ্চেনে আসে। মেকানিক্যাল ব্যারিয়ারও কিন্তু রিটেনে শর্ট কোশ্চেনে আসে, রিস্ক ফ্যাক্টর আসে। এটাও রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা আমরা লোকাল রিস্ক ফ্যাক্টর, একটা জেনারেলাইজ রিস্ক ফ্যাক্টর। যদি আমরা ভাগ করি, লোকাল রিস্ক ফ্যাক্টর, লট অফ রিস্ক ফ্যাক্টর আছে উন্ড ইনফেকশন, সব জানা জরুরি দরকার না, কয়েকটা আমরা বলবো, আর সব বাকিগুলো না বললেও চলবে। জেনারেলাইজ রিস্ক ফ্যাক্টরগুলো তোমাদের সব সময় জানতে হবে, সব সময়। এটা বিভিন্ন কথায় এটা আসবে, কারণ এইগুলো যদি দুর্বল থাকে, এই ফ্যাক্টরগুলো যদি থাকে, তাহলে তোমাকে সবসময় এক্সট্রা প্রিকশন নিতে হবে। যেখানে অ্যান্টিবায়োটিকের দরকার নাই সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, বিশেষ প্রিকশন নিতে হবে। বিশেষ বিশেষ ডিজিজের ক্ষেত্রে এই 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 যেহেতু এখানে রিস্ক ফ্যাক্টর আছে বডিতে, জেনারেলাইজ রিস্ক ফ্যাক্টর, সেই সব ডিজিজগুলো এখানে হওয়ার ঝুঁকি বেশি থাকবে, বারবার আসবে। সেগুলো কি? ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন যাদের আছে, বোথ ওয়েট লস অ্যান্ড ওবেসিটি, দুটোই কিন্তু ম্যালনিউট্রিশন। দেখতে পাচ্ছ এই যে করোনাতে ওবেসিটির রোগীরা বেশি মারা যাচ্ছে, দে আর অলসো ম্যালনারিশড। তাহলে ম্যালনিউট্রিশন থাকলে রিস্ক উন্ড ইনফেকশনের ঝুঁকি বেশি। আবার ওয়েট লস থাকলে তো আছেই ঝুঁকি বেশি। মেটাবলিক ডিজিজ, কিছু মেটাবলিক ডিজিজ আছে যেখানে ইনফেকশনের ঝুঁকি বেশি। তোমরা জানো ডায়াবেটিস, তোমরা সবাই জানো। আরও দুটোর নাম মনে রাখবা, ইউরেমিয়া অ্যান্ড জন্ডিস। কিন্তু একটা জিনিস মনে রাখো, অ্যানিমিয়াতে যে ইনফেকশন বেশি হয় এটা কোথাও আজকাল লেখা নাই, কোনো আধুনিক বইতে নাই। এটা ভুল ধারণা, অনেকেই বলে অ্যানিমিয়া রক্তশূন্যতা থাকলে ইনফেকশন বেশি হবে, না, এটা কোথাও লেখা নাই, এটা সাইন্টিফিক্যালি প্রমাণ করা যায় নাই। বাট জন্ডিস থাকলে ইনফেকশনের ঝুঁকি বেশি, ইউরেমিয়া থাকলে ঝুঁকি বেশি, ডায়াবেটিস তো থাকলে ঝুঁকি অবশ্যই বেশি আছে। এই 3টা ডিজিজের নাম মনে রাখতে, আরও অনেক ডিজিজ আছে, 3টা তোমাদের মনে রাখতে হবে। ইমিউনো কম্প্রেশন, ইমিউনো সাপ্রেশন, বডির যদি ইমিউনো সাপ্রেসিভ কোনো ডিজিজ থাকে তাহলেও বডিতে ইনফেকশনের ঝুঁকি বেশি থাকবে। সেই ইমিউনো সাপ্রেশন কোন কোন কন্ডিশনে থাকে? অনেক ডিজিজ আছে, অনেক কন্ডিশন আছে, যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা আছে ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ, আমাদের একটা আছে, যেমন এইডস, বাচ্চাদের ক্ষেত্রে মিজেলস, স্টিরয়েড, ক্যান্সার। ক্যান্সার ইটসেলফ ইজ ইমিউনো কম্প্রোমাইজ, এবং ক্যান্সারের যে চিকিৎসা আমরা দেই সেগুলো ইমিউনো কম্প্রোমাইজ। সিস্টেমিক যে চিকিৎসা আমরা দেই, যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি,
ইমিউনোথেরাপি, অল কজেস ইমিউনোসাপ্রেশন। ইমিউনোসাপ্রেশনও কিন্তু স্পেসিফিক্যালি হোল বডিতে ইমিউনো কম্প্রোমাইজ করে, ইমিউনোসাপ্রেশন করে। আচ্ছা, তাহলে এইগুলো ইমিউনোসাপ্রেশন, এই কথাটা আমাদের বারবার আসবে। এইডস, মিজলস, স্টেরয়েড থেরাপি, ম্যালিগন্যান্সি অ্যান্ড কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি, এগুলোতে আমাদের বডির ইমিউনোসাপ্রেশন হয়। তাহলে এই ম্যালনিউট্রিশন, মেটাবলিক ডিজিজ অ্যান্ড ইমিউনোসাপ্রেশন, মেটাবলিক ডিজিজও অলসো ইমিউনোসাপ্রেশন হয়। এই কয়টা হলো আমাদের সিস্টেমিক ফ্যাক্টর, সিস্টেমিক ফ্যাক্টর ফর উন্ড ইনফেকশন। এবার কিছু লোকাল ফ্যাক্টর, তিনটা বললাম সিস্টেমিক ফ্যাক্টর। লোকাল ফ্যাক্টর আমরা কয়েকটা বলি, ইম্পর্টেন্ট কথা। একটা হলো ক্লোনাইজেশন অ্যান্ড ট্রান্সলোকেশন ইন দ্য জিআই ট্র্যাক্ট। মানে জিআই ট্র্যাক্টের ভিতরে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মাইক্রো অর্গানিজম আছে। এই মাইক্রো অর্গানিজম যদি জিআই ট্র্যাক্টের বাইরে যায়, বাইরে বেরোয় যায়, তখন আমাদের ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাবে। সেটা অ্যাবনর্মাল ক্লোনাইজেশনে হতে পারে, অথবা ট্রান্সলোকেশন বাই গ্যাংগ্রিন অর পারফোরেশন, যে কোনোভাবে হতে পারে। তাহলে ইমিউনাইজেশন, ট্রান্সলোকেশন অ্যান্ড ক্লোনাইজেশন অফ ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন। পুয়ার পারফিউশন, কোনো জায়গায় যদি রক্ত চলাচল পুয়ার হয়, তাহলে দিস এরিয়া ইজ ভেরি মাচ সাসেপ্টেবল টু অ্যানারোবিক ইনফেকশন, ভেরি মাচ অ্যানারোবিক ইনফেকশন, পুয়ার পারফিউশন। ফরেন বডি, কোনো জায়গায় যদি আমরা ফরেন বডি রেখে আসি, ফরেন বডির মধ্যে কি হতে পারে, একটা সিল্ক রেখে আসলাম, একটা গজ রেখে আসলাম, একটা ইনস্ট্রুমেন্ট রেখে আসলাম, কোনোটা আমরা ইচ্ছে করে রেখে আসলাম, কোনোটা অ্যাক্সিডেন্টালি বা ভুল করে রেখে আসলাম, যাই করি না কেন, কোনো ফরেন বডির গায়ে যদি ইনফেকশন ক্লোনাইজ করে, কোনো ফরেন বডি গায়ে যদি ইনফেকশন ক্লোনাইজ করে, এটা কখনো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে দূর করা যাবে না। কেন? সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিলে সেই অ্যান্টিবায়োটিকটা আমাদের যাবে ব্লাডের মাধ্যমে, কিন্তু ফরেন বডির গায়ে তো কোনো রক্ত চলাচল নাই। ওখানে তুমি যত অ্যান্টিবায়োটিকই দাও না কেন, যত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দাও না কেন, অ্যান্টিবায়োটিক ফরেন বডি পর্যন্ত পৌঁছাবে না। সুতরাং ওই ফরেন বডিটা শরীরের থেকে বের না করা পর্যন্ত ইনফেকশনকে কন্ট্রোল করা যাবে না। তাহলে দিস ইজ অলসো ভেরি মাচ ডেঞ্জারাস সিচুয়েশন, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর ইনফেকশন, লোকাল রিস্ক ফ্যাক্টর। আর হতে পারে পুয়ার সার্জিক্যাল টেকনিক। সেটা কি? আমি একটা হেমাটোমার করে আসলাম, হেমাটোমা ইজ এ ভেরি গুড কালচার মিডিয়া ফর ইনফেকশন। ডেড টিস্যু রেখে আসলাম, ডেড স্পেস রেখে আসলাম, সুসার ম্যাটেরিয়াল রেখে আসলাম, নানা কারণ পুয়ার সার্জিক্যাল টেকনিকের জন্যে আমাদের ইনফেকশন। আরও অনেক ফ্যাক্টর আছে। তাহলে আমি কি বললাম? রিস্ক ফ্যাক্টরের মধ্যে তিনটা বললাম, সিস্টেমিক ফ্যাক্টর, ম্যালনিউট্রিশন, মেটাবলিক ডিজিজ, ইমিউনোসাপ্রেশন। আর লোকাল ফ্যাক্টরের মধ্যে, কারণ এটা রিটেনের কোশ্চেনে পড়ে, জন্য বললাম, colonization and translocation from GIT, poor perfusion, foreign body, and poor surgical technique. These are the factors responsible for increased risk of infection. আচ্ছা, এবার আমরা একেবারে থিওরিটিক্যাল কথা বললাম কিছু। এই একটা জিনিস তোমাদের বেলি ল্যাবে এত সুন্দর করে দেওয়া আছে, অন্য কোনো বইতে এত সুন্দর দেওয়া নাই। ডেফিনেশন অফ সেপসিস বলে একটা ছোট্ট একটা বক্স করে দেওয়া আছে, এবং বক্সের মধ্যেই দেওয়া আছে। সেটা প্রথমেই এই কোশ্চেনটা ইনভ্যারিয়াবলি আসে, প্রতি বছরই আসে এটা, এবং কোনো না কোনো পরীক্ষার সঙ্গে, যে কোনো পার্টের সঙ্গে এটা থাকে। হোয়াট ইজ SIRS? হোয়াট ইজ SIRS? হোয়াট ইজ সার্জিক্যাল সাইট ইনফেকশন? এই দুটো জিনিস প্রতি বছরই আসে, কোনো না কোনোটা, একটা একটা করে আসি। হোয়াট ইজ SIRS? SIRS হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম, SIRS। তাহলে SIRS এর ডেফিনেশন জিজ্ঞাসা করলে জাস্ট অ্যাব্রিভিয়েশনটা বলতে হবে, সিস্টেমিক হোয়াট ইজ SIRS? সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম বলে এরপরে তোমাকে প্যারামিটারগুলো লিখতে হবে। কি প্যারামিটার? এখানে তিনটা গ্রুপ অফ প্যারামিটার দেওয়া আছে, প্রতিটা গ্রুপে দুটো করে আমাদের অপশান আছে। তিনটা গ্রুপ অফ প্যারামিটার আছে, এবং প্রতি গ্রুপে দুটো করে অপশান আছে। এই দুটো অপশানের যে কোনো একটা, তার মানে 6টা অপশানের মধ্যে
তিনটা গ্রুপের 6টা অপশন আছে, সরি 6টা অপশন আছে। এই 6টা অপশনের মধ্যে 6টা অপশনের যে কোনো 3টা গ্রুপের যে কোনো 2টো অপশন যদি আমাদের প্রেজেন্ট থাকে তাহলে আমরা SIRS বলবো। এটা একটু বুঝাতে পারলে ব্ল্যাকবোর্ড হলে ভালো হতো। তারপরে আমি এটা পড়িয়েছি, বিভিন্ন সময় বলেছি, ওয়ার্ডেও আমি বলছি, আলোচনা করেছি। সেটা হচ্ছে কি, তাহলে এটা ওই যে তোমাদের ডেন জন্স ক্রাইটেরিয়া মতো, যেমন 2 মেজর ক্রাইটেরিয়া 1 মাইনর ক্রাইটেরিয়া, অথবা 1 মেজর ক্রাইটেরিয়া 2 মাইনর ক্রাইটেরিয়া উইথ এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যদি থাকে, আমরা তখন তাকে এটা কি বলি, কি আর্থ্রাইটিস বলি, রিউমেটিক ফিভার বলি, জোন্স ক্রাইটেরিয়া, জোন্স ক্রাইটেরিয়া। আচ্ছা, সেখানে আমরা যাচ্ছি না, এখানে ওই ক্রাইটেরিয়া দেওয়া আছে। প্রথম গ্রুপে কি দেওয়া আছে, হাইপারথার্মিয়া, হাইপোথার্মিয়া, এর যে কোনো একটা যদি থাকে, হাইপারথার্মিয়া এবং হাইপোথার্মিয়া যে কোনো একটা যদি থাকে, এইখানে হাইপোথার্মিয়ার সঙ্গে জেনারেল টেম্পারেচারের যে হাইপোথার্মিয়া বলা হয়েছে, তার কিন্তু এই ফিগারের পার্থক্য আছে। ফিগারের এখানকার ফিগারই বলতে হবে, কারণ এখানে একদম ওয়েল ডিফাইন্ড ফিগার বলতে হবে। এখানে হাইপারথার্মিয়া বলা হয়েছে মোর দ্যান 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি থাকে, মোর দ্যান 38 ডিগ্রি। আর হাইপোথার্মিয়া বলা হয়েছে মোর দ্যান 36 ডিগ্রি, মোর দ্যান 36 ডিগ্রি নিচে যদি টেম্পারেচার থাকে। তাহলে এই দুটোর যে কোনো একটা যদি থাকে তাহলে আমাদের প্রথম গ্রুপ হবে। দুটো, হাইপারথার্মিয়াও খারাপ, হাইপোথার্মিয়াও খারাপ, এই দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ যদি আমরা বলি ইনফেকশনের ক্ষেত্রে, হাইপারথার্মিয়া, হাইপোথার্মিয়া, এই দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ? হাইপোথার্মিয়া বেশি খারাপ। কারণ হাইপোথার্মিয়া মানে তার বডিতে রেসপন্স টু ইনফেকশন, তার বডি এটা সাপ্রেস করছে, মানে তার বডি ইনফেকশনের এগেনস্টকে প্রোটেক্ট করতে পারছে না। নর্মালি নিয়ম হলো বডিতে ইনফেকশন হলে বডি তার টেম্পারেচার বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে ওই ইনফেকশনটাকে ওই টেম্পারেচারেই ওই ইনফেকশনটা ড্যামেজ হবে, ওই টেম্পারেচারেই ওই ইনফেকশনটা ড্যামেজ হবে। কিন্তু এই টেম্পারেচার তৈরি করার ক্ষমতা বডির নেই। তার মানে হাইপোথার্মিয়া ইজ মোর ডেঞ্জারাস দ্যান হাইপারথার্মিয়া। এইবার হচ্ছে ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া। এখানে এটা কিন্তু ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া না, সেকেন্ড গ্রুপের মধ্যে ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ট্যাকিপনিয়া, নট ব্র্যাডিকার্ডিয়া, এটা যেন খেয়াল থাকে। ব্র্যাডিকার্ডিয়া কিন্তু না। ট্যাকিকার্ডিয়া আমরা বলছি এখানে 90 বিটের বেশি যদি হয় পালস রেট, 100 না, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে 90 বিটের বেশি হলে আমরা ট্যাকিকার্ডিয়া বলবো। আর ট্যাকিপনিয়া কি বলবো, এখানে অ্যাডাল্টের সাথে ঠিকই আছে। এখানে ব্রেথ সাউন্ড যদি, ব্রেথ রেট বা রেসপিরেটরি রেট যদি 20 বিটের বেশি হয়, বা 20 বিট তো না, 20 ব্রেথের বেশি হয় পার মিনিটে, যদি 20 ব্রেথের বেশি যদি হয় তাকে আমরা বলবো ট্যাকিপনিয়া। এই ট্যাকিকার্ডিয়া অথবা ট্যাকিপনিয়া যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা তাকে সেকেন্ড গ্রুপের মধ্যে নিব, যে কোনো একটা। এরপরে আছে ডাব্লিউবিসি কাউন্ট। এখানেও একই কথা, লিউকোসাইটোসিস অথবা লিউকোপেনিয়া, যে কোনো একটা হলেই হবে। লিউকোসাইটোসিস আমরা এখানে বলছি, নর্মালি আমরা লিউকোসাইটোসিস বলি 4 থেকে 11,000 ডাব্লিউবিসি কাউন্ট পার কিউবিক মিলিমিটার, 4 থেকে 11,000। এখানে কিন্তু 12,000-এর বেশি বলা হয়েছে। এখানে লিউকোসাইটোসিস বলা হচ্ছে 12,000-এর বেশি অথবা 4,000-এর কম যদি হয়। এই 12,000-এর বেশি আর 4,000-এর কম, এখানেও কিন্তু টেম্পারেচারের মতো কোনটা বেশি ভালো, 12,000-এর বেশি ভালো না 4,000-এর কম ভালো, মানে রিলেটিভলি কোনটা ভালো, এখানেও তাই। 4,000-এর কম বেশি খারাপ। কেন? বডির রেসপন্স নাই ইনফেকশনের এগেনস্টে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল তৈরি করার, বডির ক্ষমতা নাই, সুতরাং এটা মোর ডেঞ্জারাস। লিউকোসাইটোসিস ইজ বেটার দ্যান লিউকোপেনিয়া। তাহলে এটার যে কোনো একটা যদি থাকে তাহলে আমাদের SIRS হতে গেলে এই 3টা গ্রুপের মধ্যে যে কোনো 2টো গ্রুপের ফিচার যদি একটা করেও থাকে, যে কোনো 2টো গ্রুপের যদি একটা করে ফিচার থাকে তখন তাকে আমরা বলবো SIRS। আর SIRS যখন হয়ে যাবে, ওই এটাকে আমরা বললাম SIRS। আর SIRS এর সাথে
যদি একটা ডকুমেন্টেড সাইট অফ ইনফেকশন থাকে, তার মানে কি একটা জায়গায় বডির এই এসআইআরএস এর ফিচার আছে, এরপরে আমি দেখলাম আমার চোখের কোনায় একটা পাস হয়েছে, অথবা গলার মধ্যে ব্যথা আছে, সেখানে একটা ইনফেকশন আছে, অথবা আমার ব্যাক রিজিনে একটা ফোড়া হয়েছে, হ্যাঁ, অথবা আমার ইউটিআই হয়েছে, এবং সেটা ডকুমেন্টেড, সেখানে মাইক্রো অর্গানিজম আইসোলেট করা হয়েছে। আমি দেখে আন্দাজে বললে হবে না, প্রস্রাবে জ্বালা পোড়া করছে আন্দাজে বললে হবে না, ওখানে ইউটিআই এর এভিডেন্স থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে, হ্যাঁ, সেখানে যে আমার মাইক্রো অর্গানিজমের ডকুমেন্টেড মাইক্রো কালচার করা থাকতে হবে। এরকম যদি থাকে, অথবা পাসফর্মিং ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমের নিচে আমি দেখতে পাচ্ছি, মাইক্রো অর্গানিজমের নিচে বলছি কেন, মাইক্রোস্কোপির নিচে আমি দেখতে পাচ্ছি পাসফর্মিং অর্গানিজম আছে, বা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অর্গানিজম পাসের মধ্যে পাচ্ছি, তখন আমি বলি এটাকে ডকুমেন্টেড ইনফেকশন। তাহলে এসআইআরএস প্লাস ডকুমেন্টেড ইনফেকশন যদি হয়, তখন আমরা বলবো ইট ইজ ডিউ টু সেপসিস। আর এসআইআরএস কিন্তু শুধু ইনফেকশনের জন্য হবে না, এসআইআরএস ইনফেকশন ছাড়া আদার যেসব এজেন্ট আছে যেটা ইনফ্লামেশন করে, সেখানেও কিন্তু হতে পারে। কি কি জিনিস ইনফ্লামেশন করে তোমরা প্যাথোলজিতে পড়ে এসছো। এটা ফিজিক্যাল এজেন্ট করতে পারে, মাইক্রো অর্গানিজম করতে পারে, ইমিউন এজেন্ট করতে পারে, এটা রেডিয়েশন করতে পারে, সব আমাদের কেমিক্যাল এজেন্ট করতে পারে, ইনফ্লামেশন তৈরি করতে পারে। কিন্তু এই এসআইআরএস হতে পারে সব কিছুতে, যে কোনো এই ধরনের ইনফ্লামেশনে। এসআইআরএস এর সাথে যদি আমরা একটা মাইক্রো অর্গানিজম একটা লিশন তৈরি করছে, সেটা যদি আমরা পাই, তখন আমরা তাকে বলবো সেপসিস। সেপসিস, এই সেপসিসের সঙ্গে যদি কোনো অর্গান ফেলিওরের ফিচার থাকে, তার মানে এসআইআরএস প্লাস ডকুমেন্টেড ইনফেকশন প্লাস কোনো অর্গান ডিসফাংশনের এভিডেন্স থাকে, তখন তাকে আমরা বলবো সিস্টেমিক সেপসিস, সিভিয়ার সেপসিস বা সেপসিস সিন্ড্রোম। সিস্টেমিক সেপসিস মানে যাকে আমরা বলি সেপ্টিসেমিয়া। এটা দিয়ে অ্যানালাইসিস। তাহলে কি বললাম, এসআইআরএস মানে ইনফ্লামেশনের 4টা গ্রুপের এভিডেন্সের যে কোনো 2টো গ্রুপ থাকলে, ওর সাথে যদি ডকুমেন্টেড সাইট অফ ইনফেকশন থাকে, তাকে আমরা বলবো সেপসিস, মানে দিস এসআইআরএস ইজ ডিউ টু ইনফেকশন। আর এই এসআইআরএস প্লাস ডকুমেন্টেড সাইট অফ ইনফেকশন, ওই যে বলছিলাম লোকাল ইনফেকশন, ওর সাথে যদি অর্গান ইনভেশন, সিস্টেমিক অর্গান ফাংশন, কোনো একটা ভাইটাল অর্গান বা ভাইটাল সিস্টেম ডিসফাংশনের ফিচার থাকে, তখন আমরা তাকে বলবো সিভিয়ার সেপসিস, অথবা সেপ্টিসেমিয়া, অথবা সেপসিস সিন্ড্রোম। সেই ফিচারগুলো আমরা কিভাবে বলবো, যদি রেসপিরেটরি সিস্টেমে যদি ডিসফাংশন হয়, তাহলে কি কি ফিচার হবে, সেটা হবে এআরডিএস এর এভিডেন্স থাকবে। এআরডিএস, এখন তো এআরডিএস সবাই জানো, আমরা আগে জানতাম এআরডিএস মানে অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, এটাকে এখন নতুন করে নোমেনক্লেচার করা হয়েছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। কার্ডিওভাস্কুলারের মধ্যে হবে কি, কার্ডিওভাস্কুলার ডিসফাংশন, সেটা কি হতে পারে, ট্যাকিকার্ডিয়া হবে, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট হতে পারে, হ্যাঁ, মানে কার্ডাইটিস বা কার্ডিয়াক ফেলিওরের এভিডেন্স আসবে। রেনাল হলে পারে কি হবে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের এভিডেন্স যদি পাই আমরা, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের এভিডেন্স যদি পাই। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো এনি লেভেল অফ ড্রাউজিং অফ কনসাসনেস, এনি লেভেল অফ ড্রাউজিং অফ কনসাসনেস। তাহলে আমাদের এসআইআরএস যদি থাকে, ডকুমেন্টেড সাইট অফ ইনফেকশন যদি থাকে, এবং ওর সাথে যে কোনো একটা ভাইটাল অর্গান ডিসফাংশনের এভিডেন্স যদি থাকে, তখন তাকে আমরা বলবো সেপ্টিসেমিয়া, সিভিয়ার সেপসিস বা সেপসিস সিন্ড্রোম। এখন মাল্টিপল অর্গান ডিসফাংশন সিন্ড্রোম কখন বলবো, এই সেপসিস সিন্ড্রোমের সময় যদি মোর দ্যান অন অর্গান ডিসফাংশনের এভিডেন্স থাকে, মোর দ্যান অন, আগে ছিল যে কোনো একটা অর্গানের এভিডেন্স, তাহলে জাস্ট এগুলো হচ্ছে গ্র্যাজুয়াল ডেটোরিয়েশন, গ্র্যাজুয়াল ডেটোরিয়েশন। তাহলে মাল্টিপল অর্গান ডিসফাংশন হলে পারে হবে কি, এটা যে কোনো এই ভাইটাল অর্গান ফাংশন মোর দ্যান অন অর্গান ডিসফাংশন হবে, মোর দ্যান অন অর্গান ডিসফাংশন। এবং আরেকটা কথা এখানে আছে, এই মাল্টিপল অর্গান ডিসফাংশনটা হবে ইউজুয়ালি ইরিভার্সিবল, ইউজুয়ালি
ইরিভার্সেবল স্টেজে চলে যায়। ইরিভার্সেবল, সেখানে আর তোমার অর্গান কম্প্রোমাইজ করে ফাংশনাল রিঅ্যারেঞ্জমেন্ট করে আর ফিরে আসা যাবে না। এখানে এখানে আমাদের আর্টিফিশিয়াল বা ভেন্টিলেশন সহ শুরু করে আদার যেসব আমাদের সাপোর্টিভ মেকানিজম আছে, অর্গান সাপোর্ট দিয়ে যদি আমরা ফিরায় আনতে পারি, বাট ফ্রিকুয়েন্টলি ইট ইজ নট পসিবল। মাল্টিপল অর্গান ডিসফাংশন ইজ অলওয়েজ ইরিভার্সিবল অর্গান ডিসফাংশন। তোমরা সেপসিসের সময় রিভার্সিবল আর ইরিভার্সিবল সেপসিস পড়ছো। ইরিভার্সিবল যখন হয়ে যায় তখন এটা মাল্টিপল অর্গান ডিসফাংশন, বা এর আরেকটা নাম আছে মাল্টি সিস্টেম অর্গান ফেলিওর। মাল্টি সিস্টেম অর্গান ফেলিওর আনকন্ট্রোল যদি হয়ে যায় তখন আমরা বলি মাল্টিপল সিস্টেম অর্গান ফেলিওর বা মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম, নানাভাবে নামকরণ করা হয়েছে এখানে। তাহলে কি বললাম আমরা? প্রথমে বলছিলাম এসআইআরএস, তারপরে সেপসিস হচ্ছে এসআইআরএস প্লাস ডকুমেন্টেড ইনফেকশন। এই সেপসিসের সাথে যদি আমরা অর্গান ডিসফাংশন যুক্ত করি যে কোনো একটা, তাহলে সেটা হবে সেপ্টিসেমিয়া, এবং সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে যদি মোর দ্যান ওয়ান অর্গান ডিসফাংশন হয় তখন আমরা বলি মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম। তাহলে এই অংশটা কিন্তু জাস্ট একবার যদি তুমি একটু বুঝে পড়ো, ছোট্ট একটা চার্ট, 5 লাইনের একটা চার্ট দেওয়া আছে বেলি ল্যাবে, তাহলে এটা কিন্তু ইনভ্যারিয়াবলি তোমাকে পরীক্ষার সময় ফেস করতে হবে। এমসিকিউ, শর্ট কোশ্চেন, ভাইবা বোর্ড বিভিন্ন সময়ে। এই আজকের লেকচারের মধ্যে এটা সব থেকে বেশি সাইন্টিফিক পার্ট হলো এই অংশটা। এই অংশটা বুঝতে পারলে অনেক কিছু প্রিন্সিপাল অফ সার্জারি সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি দুই একটা ডেফিনেশন তোমাদের বলে যাই। অলরেডি আমি লিম্ফ্যাঞ্জাইটিস বলে গেছি, এরিসেফালাস তোমাদের না জানলেই হবে। এবার যে সার্জিক্যাল ইনফেকশন, মানে লোকালাইজড যেসব ইনফেকশন আছে, লোকালাইজড ইনফেক্টিভ লিশন অল আর সার্জিক্যাল লিশন। তাহলে কি কি হতে পারে? একটা এরিসেফালাস, এটা জাস্ট সিম্পল, এত জরুরি কিছু না। ডিফিউজ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অফ দ্য স্কিন, এটার থেকে সেলুলাইটিসটা আলাদা করতে একটু ডিফিকাল্ট হয়, প্রসঙ্গক্রমে আসলো তাই আমি বলে রাখলাম। ডিফিউজ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অফ দ্য স্কিন ইজ কল্ড এরিসেফালাস। তাহলে এখানে দুটো জিনিস আমি বলা আছে এই ডেফিনেশনের মধ্যে। ইট ইজ অলওয়েজ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, আর স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে অলওয়েজ ডিফিউজ ইনফেকশন করে, মানে ইনভেসিভ ইনফ্লামেশন করে। আর এটা অলওয়েজ লিমিটেড উইদিন দ্য স্কিন, স্কিনের বাইরে এটা যাবে না, স্কিনের বাইরে এটা যাবে না। এরপরে আমি যদি এর সাথে মিলিয়ে বলি, আর একটা লিশন আছে সেলুলাইটিস, যেটা ফ্রিকুয়েন্টলি জিজ্ঞাসা করা হয়, হোয়াট ইজ সেলুলাইটিস, এবং ফ্রিকুয়েন্টলি তোমরা ভুল করো, এটা যেন না হয়, ফ্রিকুয়েন্টলি এটা তোমরা ভুল করো। সেলুলাইটিসের ডেফিনেশনটা কিন্তু একটু আলাদা, এখানে কয়েকটা কি শব্দ আছে তোমাকে অবশ্যই বলতে হবে। অনেকেই ধুমধাম বলে ফেলো ইনফ্লামেশন অফ দ্য সেল ইজ কল্ড সেলুলাইটিস, এটা অত্যন্ত হাস্যকর উত্তর, এমন যেন না হয়। সেলুলাইটিসের এক কথায় বলতে গেলে ইনফ্লামেশন অফ দ্য টিস্যু, ইনফ্লামেশন অফ দ্য টিস্যু, নট সেল। সেলুলাইটিস মানে ইনফ্লামেশন যে কোনো টিস্যুতে হতে পারে, সেটা এক্সটার্নাল টিস্যুতে হতে পারে, ইন্টারনাল বডি টিস্যুতে হতে পারে, ইট ইজ সেলুলাইটিস। বাট এর সঙ্গে আরো কয়েকটা শব্দ যোগ করতে হবে, সেটা কি? এটা ইনভেসিভ অর নন সাপুরেটিভ, যে কোনো একটা কথা তোমাকে বলতে হবে। হ্যাঁ, সরি, এটা ইনভেসিভ অর স্প্রেডিং, ভুল বলছি আমি, একটা যে কোনো একটা কথা বলতে হবে। ইনভেসিভ অর স্প্রেডিং, যে কোনো একই জিনিস। আর এর সঙ্গে যুক্ত হতে হবে এটা নন সাপুরেটিভ, এটা অ্যাবসেস তৈরি করে না, এটা ডিসচার্জ তৈরি করে, থিন ডিসচার্জ তৈরি করে কখনো কখনো, কিন্তু এটা কখনো সাপুরেশন বা পুষ তৈরি করে না। তাহলে কি হলো কমপ্লিট যদি আমি করি, এটা নন সাপুরেটিভ ইনভেসিভ ইনফেকশন অফ দ্য টিস্যু বা ইনফ্লামেশন অফ দ্য টিস্যু। তাহলে অথবা নন সাপুরেটিভ স্প্রেডিং ইনফেকশন অফ দ্য টিস্যু। সেলুলাইটিসের ডেফিনেশন এর বাইরে কোনোভাবে যাওয়া যাবে না, সব কথা গুরুত্বপূর্ণ। নন সাপুরেটিভ বলতে হবে, স্প্রেডিং বা ইনভেসিভ কথাটা বলতে হবে, অফ টিস্যু এটা বলতে হবে। আগে বলছিলাম আমি স্কিন এরিসেফালাসে, কিন্তু এটা বলছি টিস্যু, যে কোনো টিস্যুতে হতে পারে, পরে আমরা এটা আসবো ডিটেলস। কি কি অর্গানিজম দিয়ে সেলুলাইটিস হয়? সিম্পল,
বইতে একটা অর্গানিজমের নাম আছে স্টাফাইলোকক্কাই বেলিলাভে, এটা লাল কালি দিয়ে মার্ক করে রাখবা, এটা বলবা না, এটা আর কোনো বইতে নাই। এই বেলিলাভে কয় এডিশনে এটা এসছে, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, কারণ স্টাফাইলোকক্কাস অলওয়েজ সাপুরেটিভ ইনফ্লামেশন তৈরি করে। হ্যাঁ, সাপুরেটিভ ইনফ্লামেশন তৈরি করে, তাহলে এটার ব্যাখ্যার সঙ্গে যাবে না। এটার ক্লাসিক্যাল অর্গানিজম হচ্ছে, এটা দুই ধরনের সেলুলাইটিস হয়, একটা হলো ক্লোস্ট্রিডিয়াল, একটা নন ক্লোস্ট্রিডিয়াল, আমরা পরে বলবো। নন ক্লোস্ট্রিডিয়ালের মধ্যে মেন অর্গানিজম হচ্ছে স্টেপ্টোকক্কাস, মেন অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, একটা বল জানলেই হবে। আর ক্লোস্ট্রিডিয়ালের মধ্যে তোমরা তো জানো, ক্লোস্ট্রিডিয়ালের মধ্যে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াল পারফ্রিনজেন্স বা গ্যাস ফর্মিং যে ক্লোস্ট্রিডিয়াগুলো আছে, গ্যাস ফর্মিং যে ক্লোস্ট্রিডিয়াগুলো আছে সেইগুলি। তাহলে একটা অর্গানিজমের নামও যদি বলো সেলুলাইটিসে স্ট্রেপ্টোকক্কাস, আমি কিন্তু বারবার জোর দিচ্ছি, পরীক্ষার সময়টা বারবার জিজ্ঞাসা করা হবে এবং এর সাথে অনেক কিছু রিলেটেড। এই সেলুলাইটিসে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয় মানে চিকিৎসাও স্পেসিফিক চিকিৎসা, যে স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক কাজ করে সেই অ্যান্টিবায়োটিকটা তুমি ব্যবহার করবা, অন্যটা তুমি করতে পারবা না। তো থিওরিটিক্যালি এটা লজিক্যাল কথা না, এটা আজগুবি কথা বা ওই কোয়াকের চিকিৎসা দিলে হবে না। স্ট্রেপ্টোকক্কাস দিয়ে যে লিশনটা হয় সেটা আমাদের স্প্রেডিং ইনফ্লামেশন হবে এবং সেটা নন সাপুরেটিভ হবে। দিস ইজ সেলুলাইটিস। এখন সেলুলাইটিসের ইনভেসিভ ইনফ্লামেশন হলো এরিসেফেলাসের ইনভেসিভ, এটা কিভাবে বুঝবো আমরা? আমি এর পার্থক্যে যেতে চাচ্ছি না, দুটো টার্ম বললাম, এটা আপাতত এইটুকুন জেনে রাখো, পরে সময় হলে বলবো, আমি ঝামেলায় যেতে চাচ্ছি না। ফেয়ার স্কিন ছাড়া এটা বোঝা একটু ডিফিকাল্ট, সারফেসে যদি হয়। এরিসেফালাসটা শুধু স্কিনে হয়, এটা স্কিন ছাড়া এর ডিপার টিস্যুতেও হয় সেলুলাইটিস। এর বেশি এরিসেফালাস জিজ্ঞাসা করা হয় না তোমাদের সাধারণত, সেলুলাইটিস ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, এরপরে আর কি আছে? সেলুলাইটিস নিয়ে আরো অনেক কথা আসবে, পরে বলবো। সেলুলাইটিস আমরা কিভাবে বুঝবো, ক্লিনিক্যালি কিভাবে বুঝবো সেলুলাইটিস আছে? সেলুলাইটিস একটু ডিটেলস জানতে হবে, কারণ এটা রিটেনে কোশ্চেনে আসে। সেলুলাইটিস সিম্পল জিনিস, ইনফ্লামেশন অফ দ্য টিস্যু। যদি সারফেসে হয় তাহলে আমরা এইসব এভিডেন্স পাবো কি কি? ওই যে সাইন্স অফ ইনফ্লামেশন, সাইন্স অফ ইনফ্লামেশন কি একটু আগে বললাম সেগুলো থাকবে। ওই জায়গাটা পেন থাকবে, যে জায়গাটা লিশন হয়েছে ওখানে পেন থাকবে, ওইখানে টেম্পারেচার রেজ থাকবে, ওখানে রেডনেস থাকবে, হ্যাঁ, ওই জায়গাটা সোয়েলেন হবে এবং ওই জায়গাটা পেনফুল হওয়ার জন্য তার মুভমেন্টের রেস্ট্রিকশন হবে, যে কোনো ধরনের মুভমেন্টের হয়ে গেল। সাইন অফ ইনফ্লামেশন যদি থাকে, ওনার জাস্ট স্প্রেডিং একটা লিশন দেখতে পাচ্ছি যেখানে সাইন অফ ইনফ্লামেশন আছে, সুতরাং এটা সেলুলাইটিস। একটা স্প্রেডিং লিশন দেখতে পাচ্ছি যেখানে সাইন অফ ইনফ্লামেশন আছে। কি কি ইনফ্লামেশন? টেম্পারেচার রেজড, ইট ইজ পেনফুল, ইট ইজ কালার ইজ রেড বা রেডিশ ইন কালার, এরিয়া ইজ সোয়েলেন এবং দেয়ার ইজ লিমিটেশন অফ সাম ফাংশন। হয়ে গেল ডায়াগনোসিস কমপ্লিট, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কোনো টেস্টের দরকার নাই। চিকিৎসা কি এটাও জিজ্ঞাসা, এটাও কিন্তু করে দেখো, বারবার কোশ্চেনে আসে, এটা রিটেনে আসে। ট্রিটমেন্ট সিম্পল লিখবা, প্রিন্সিপল অফ ট্রিটমেন্ট, মার্ক থাকবে 1 মার্ক, ডিটেলস লেখার দরকার নেই। এখানে ওষুধের বাইরে আর কতগুলো জিনিস লাগে, সেটা হলো ইট ইজ ভেরি মাচ পেনফুল, নাড়াচাড়া করতে গেলে মুভ করে, সুতরাং জায়গাটাকে রেস্টে রাখতে হবে। কোনো জায়গা যদি ইনফ্লেমড হয় সেখানে রেস্টে রাখতে হবে, না হলে মুভমেন্ট করতে গেলেই এটা ভেরি মাচ পেনফুল এবং তার কষ্ট হবে, রেস্টে রাখতে হবে। ওই জায়গাটা এলিভেটেড রাখতে হবে, এলিভেটেড রাখলে ওখানে কনজেশন কম হবে, ইনফ্লামেশন কম হবে, সুতরাং তার কষ্ট কম হবে। তারপরে তার কষ্ট আছে কি? ব্যথা, এরপরও ব্যথা কমছে না, তাকে অ্যানালজেসিক দিতে হবে। এরপরে লাস্টে হচ্ছে কি, যেহেতু এটা ইনফেকশন দিয়ে হয়েছে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কি অ্যান্টিবায়োটিক দেব? অ্যান্টিবায়োটিকটা দিব আমরা স্টেপ্টোকক্কাসের এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ সেই অ্যান্টিবায়োটিক দেবো। স্টেপ্টোকক্কাসের এগেনস্টে কোন অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ? আমাদের পেনিসিলিন ইজ এ ভেরি গুড অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন দেবো, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দেবো। ফার্স্ট প্রিফারেন্স হচ্ছে স্টেপ্টোকক্কাসের জন্য, অল স্টেপ্টোকক্কাস আর পেনিসিলিন সেন্সিটিভ, স্টেপ্টোকক্কাস দেবো। কিভাবে দেবো? প্রিফারেবলি এখানে ইন্ট্রাভেনাস দেব, ইন্ট্রাভেনাস দিতে হবে, কারণ ইট ইজ স্প্রেডিং ইনফ্লামেশন, এটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করতে হবে, নাহলে এটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে বা সারা লিম্বে ছড়িয়ে পড়তে পারে, সুতরাং প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে চিকিৎসা হচ্ছে রেস্ট, এলিভেশন অফ দ্য এরিয়া বা রিজন, অ্যানালজেসিক
অ্যান্ড অ্যান্টিবায়োটিক, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। এইবার যদি সাথে আমার ওই যে বলছিলাম রিস্ক ফ্যাক্টর যদি কিছু থাকে তার চিকিৎসা করতে হবে, তা নাহলে সিস্টেমিক ইনফ্লামেশন কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যাবে। ইনভেশন কি কি ছিল সেটা, যদি আমাদের ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ম্যালনিউট্রিশন থাকলে সেটা কারেক্ট করতে হবে। সুতরাং এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টর, কন্ট্রোল অফ দ্য লোকাল লিশন অ্যান্ড কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টর। আর যদি এরপরে অ্যাবসেস হয়ে যায়, ওই লিশনটা ইনভেসিভ লিশন ছিল, অ্যাবসেস হয়ে গেলে কিন্তু তখন এটা আর সেলুলাইটিস থাকলো না, তখন এটা অ্যাবসেসের চিকিৎসার মধ্যে চলে যাবে। যখন আমরা অ্যাবসেসের চিকিৎসা আলোচনা করব তখন এটা আবার আমরা বলবো। তাহলে এটা গেল সেলুলাইটিসের চিকিৎসা। সেলুলাইটিসে আর একটা কথা বলে আমি আজকে শেষ করব, বেশি সময় তোমাদের নেব না, তোমরা একটু আগে আর একটা ক্লাস করছো সেই জন্যই নেব না। ওই আগেই বলেছিলাম সেলুলাইটিস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াল, একটা নন ক্লোস্ট্রিডিয়াল। ক্লোস্ট্রিডিয়ালটা তো আমরা আগেই বলেছি যে ক্লোস্ট্রিডিয়াল একটা স্পেসিফিক একটা গ্রুপ অফ ইনফেকশন, এটা গ্যাস ফর্মিং অর্গানিজম দিয়ে হয়, সেটা আমরা আলাদা আলোচনা করব। নন ক্লোস্ট্রিডিয়াল, নন ক্লোস্ট্রিডিয়ালের মধ্যে কতগুলো স্পেশাল টাইপ অফ সেলুলাইটিস হয়, স্পেশাল টাইপ অফ সেলুলাইটিস, এটাও নন ক্লোস্ট্রিডিয়াল সেলুলাইটিস বাট মিক্সড ইনফেকশন দিয়ে হয়, স্পেশাল সেলুলাইটিস। সেগুলোকে আমরা কি বলি, নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন, ইট ইজ অলসো সেলুলাইটিস। নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন এর চিকিৎসাটা একটু ডিফারেন্ট, এই জন্য আমরা ডিফারেন্ট আলোচনা করব, এবং এটা শর্ট নোট হিসাবে প্রায়ই পড়ে বা শর্ট কোশ্চেন হিসাবে। নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন, এগুলো কতগুলো নাম বলি তখন তোমাদের মনে পড়বে, এটা ডিটেলস আমি আগামী দিন বলো, আজকে বলবো না, বেশি সময় আজকে আমি তোমাদের নেব না। কি কি ফর্মে পাওয়া যায় তোমরা এই নাম বললে জানতে পারবা। নন ক্লোস্ট্রিডিয়াল গুলো এই নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন কি কি ভাবে, নেক্রোটাইজিং ফাসাইটিস, স্নার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন, এর আরেকটা নাম হচ্ছে পোস্ট অপারেটিভ গ্যাংগ্রিন বা মেলিনিস গ্যাংগ্রিন, পোস্ট অপারেটিভ গ্যাংগ্রিন, মেলিনিস গ্যাংগ্রিন। তারপরে আরেকটা হচ্ছে লাডভিগ অ্যাঞ্জাইনা, অনেকে লাডভিগ অ্যাঞ্জাইনাও বলে, আসলে ভিগ হবে উচ্চারণ, লাডভিগ অ্যাঞ্জাইনা। ক্যাংক্রাম ওরিস, ক্যাংক্রাম নেরিস, ক্যাংক্রাম ওরিস মানে সেলুলাইটিসের মুখের এই অংশটা একেবারে অ্যাভাস্কুলার হয়ে শুকায় পড়ে যায়, ক্যাংক্রাম ওরিস। নাকেও একই রকম হয়, বিশেষ একটা গ্রুপ ক্যাংক্রাম নেরিস, ক্যাংক্রাম ওরিস। এর আগে বললাম মেলিনিস গ্যাংগ্রিন বা পোস্ট অপারেটিভ সিনার্জিস্টিক গ্যাংগ্রিন, আরেকটা বললাম যে নেক্রোটাইজিং ফাসাইটিস, সিনার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন। এই সবগুলো কিন্তু নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশনের ভ্যারিয়েন্ট। এর স্পেশাল চিকিৎসা ব্যবস্থা আছে, স্পেশাল ফিচার আছে, দু চারটা কথা, খুব বেশি কিছু না, এবং মনে রাখতে খুব সুবিধা, একটু মন দিয়ে পড়লে। আমি বারবার বলি লেখার জন্যে তোমরা অস্থির হয়ে না, একটু বোঝার জন্যে মন দিয়ে বুঝো। তোমরা চাইলে আমি এগুলোর ফটো করে আমি তোমাদের দিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে আমি দিয়ে দেবো, এটা কোনো বড় সমস্যা না। কিন্তু একটু বুঝতে চেষ্টা করো, কারণ এগুলো বুঝতে না বই পড়িয়ে কিন্তু বইতে অনেক কথা লেখা আছে, তোমার কাছে পড়িয়ে বুঝতে একটু ডিফিকাল্টিস হতে পারে, এগুলো সবসময় কাজে লাগবে। তাহলে আজকে এইটুকুনি থাক। হ্যাঁ, আমি এগুলো ছবি করে নয় তোমাদের পাঠিয়ে দেব। আর আবার আগামী দিনে, আচ্ছা তোমাদের টাইম শিডিউলটা আমাকে একটু নিশ্চিত করো। যদি 10টার সময় গাইনি ক্লাস হয়, তোমরা যদি 12টায় ক্লাস করতে চাও সেটা আমাকে নিশ্চিত করে জানাবা। আর যদি গাইনি ক্লাসে চেঞ্জ হয়, ওরা তো এক এক দিন এক এক সময় নেবে, ওদের টাইম টেবিল সম্বন্ধে আমরা খুব মানে না, সবাই সমান না, দু একজন সিনসিয়ার, দু একজন খুবই উদাসীন, যাই হোক তারপরেও তোমরা টাইম যদি তোমরা 12টায় তোমাদের জন্য ফেসিবল হয়, আমার কোনো অসুবিধা নাই, তোমরা আমাকে জানালেই হবে, ঠিক আছে। সেলুলাইটিস রিউমাটয়েড পেশেন্টকে কেন স্পেশাল ট্রিটমেন্ট লাগবে কিনা এটা আমি পরে বলবো। হ্যাঁ, উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেলুলাইটিস উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস ওটা আলাদা জিনিস, সেটা আমি অলরেডি বলে ফেলছি, দরকার হলে আমি আলাদা বলবো। সেলুলাইটিসে অ্যান্টিবায়োটিক কতদিন দিতে হবে, সব সময় অ্যান্টিবায়োটিক, সার্জারিতে অ্যান্টিবায়োটিক হচ্ছে 7 থেকে 7 দিন। যদি আমি থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক দেই ইউজুয়ালি 7 দিন, সার্জারিতে থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক 7 দিন ইউজুয়ালি।
যদি কোনো কারণে আনকন্ট্রোলড ইনফেকশন থাকে সেটা স্পেশাল কনসিডারেশন। 7 দিনের বেশি থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক সার্জারিতে লাগে না। দুই একটা কন্ডিশন আছে, স্পেশাল কন্ডিশন আছে, সেটা আলাদা আমরা আলোচনা করব। যেমন আমি আগেও বলেছি, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস লং টার্ম অ্যান্টিবায়োটিক লাগে, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। অথবা কারুর যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে তাকে এডিশনাল অ্যান্টিবায়োটিক লাগে। তা না হলে অল কেস থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি 7 দিন যদি সেন্সিটিভ অর্গানিজম হয়। আর রেজিস্ট্যান্ট অর্গানিজম হলে অ্যাকর্ডিং টু দ্য কালচার অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, এক কথায় উত্তর দেওয়া আসলে ডিফিকাল্ট। ইউজুয়ালি 7 দিন। থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক 7 দিনের বেশি দেওয়ার কোনো রোল নাই। যদি 7 দিনের মধ্যে না কাজ করে, ধরে নিতে হবে ইনফেকশন ইজ আনকন্ট্রোলড, অর্গানিজম ইজ নট সেন্সিটিভ। অপরিজন অ্যান্টিবায়োটিক দিয়ে তো কোনো লাভ নেই। আচ্ছা, আমরা এটা পরে আলোচনা করব। বেলি অ্যান্ড লাভে আছে সেপসিস সিন্ড্রোম ইজ সেপসিস উইথ এভিডেন্স অফ ফেলিওর। হ্যাঁ, আমি তো তাই বললাম। ফেলিওর অন অর না, ওটা একটু ডিফিকাল্ট। অন আর মোর অর্গান, অন আর মোর অর্গান যদি হয় তখন এটা মাল্টিপল অর্গান ডিসফাংশন বলি। আবার ঠিকই বলছো তুমি। আমার যে স্লাইড করা আছে সেখানেও তাই লেখা আছে, অন আর মোর। বোঝানোর সময় যখন স্লাইড আমি পাঠিয়ে দেবো তখন দেখতে পারবা, ওখানে অন আর মোরই লেখা আছে। কিন্তু সেপসিসে যে কোনো একটা ফাংশন, মোর হলেও হবে, কিন্তু সেপসিস আর মাল্টিপল অর্গান ডিসফাংশন ডিফারেন্ট ডিজিজ না, স্পেকট্রাম। মাল্টিপল অর্গান ডিসফাংশন যখন আনকন্ট্রোলড হয়ে যাবে, মোর দ্যান অন অর্গান ডিসফাংশন হবে, তখন আমরাকে বলছি মাল্টিপল অর্গান ডিসফাংশন। আর সেপসিস সিনড্রোম হচ্ছে আমরা বলছি সেপসিসের আর্লি পার্টটা। এটা কিন্তু দুটো আলাদা ডিজিজ না, একই ক্যাটাগরির মধ্যে দুটো স্পেকট্রাম। সেপসিসটাকে আমরা মনে করছি যে এটা মোর কন্ট্রোলেবল, আর মাল্টিপল অর্গান ডিসফাংশন হচ্ছে ইট ইজ মোর আনকন্ট্রোলেবল। দুটো কিন্তু একই জিনিস, দুটো স্পেকট্রাম। ঠিক আছে, আমি আজকে আর এটাকে ক্লাস বড় করতে চাচ্ছি না তোমাদের জন্য, কারণ তোমাদের নেটের ব্যাপার আছে, প্লাস একটা ক্লাস তোমরা আগে করছো, আমি এখানে শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। Okay. Thanks.